তখন একটা গেরুয়া গলায় ধারণ করে নিয়ে আর কপালে টিক নিয়ে আর বিরাট বড় একটা কীর্তনের সে লাফানো আর ঝাপানো করছে। না, আমরা কোনো ধর্মীয় আচার আচরণের বিরুদ্ধে নেই। কেন হতে যাব? দেশের সংবিধানেই আমাদেরকে অধিকার দিয়েছে। আপনার কোনো ধর্ম পালন করার ইচ্ছা আছে আপনি করুন, আপনার যদি ইচ্ছে নাই তো আপনি করতেও পারেন না। আপনাকে আমি জোর দিয়ে ধর্ম পালন থেকে বারও করতে পারি না, আপনাকে জোর করে আমি ধর্ম পালন করাতেও পারি না। এইটাই আমাদের দেশ, এইটাই আমাদের ধর্ম নিরপেক্ষতা, আর এইটাই আমাদের শক্তি। আর তাই ওরা আমাদের সংবিধানকে ভয় পায়। তাই জিজ্ঞেস করুন না। আরে ঠিক আছে, তৃণমূল চুরি করেছে আর আমাদের 100 দিনের কাজের টাকা লুটে পুটে খেয়ে নিয়েছে। একটা চোর ছেচোর একদম নির্লজ্জ বেহায়া দোকান কাটার পার্টি এর থেকে আর বেশি কি করতে পারে? কি করবে এর থেকে বেশি? এদের কোনো রাজনৈতিক আদর্শ আছে? কি চাই? কটা দিল্লির পার্লামেন্টে দেশকে এক রাখার জন্য এদের এমএলএরা এদের এমপিরা কটা জায়গাতে ভোট দিতে যায়? জান না? জিজ্ঞেস করুন। অভিষেক থেকে শুরু করে যতগুলো বড় বড় আজকে বিদেশে ঘুরে বেড়াচ্ছে না, সব প্যান্টের পিছনগুলো হলুদ হয়ে যাবে। যে কৃষক আইন যখন পাস হচ্ছিল, কৃষি আইন, তোমরা কোথায় ছিলে? শিক্ষা আইন যখন পাস হয়ে যাচ্ছিল, কোথায় ছিলে? ওয়াকাফ বিল যখন আইনে পরিণত হচ্ছিল, কোথায় ছিলে? শ্রমকোড বিল যখন আইনে পরিণত হচ্ছিল, কোথায় ছিলে? এদের এমপিরা বলছে আমি বাথরুম চলে গেছিলাম ভোট দেওয়ার জন্য। তোমাকে এইখান থেকে দিল্লি বাথরুম করতে পাঠিয়েছে, এখানে বাথরুম নাই? নাই এখানে? আর মোক্ষম সময় তোমার হিসেবে পেয়ে যাচ্ছে। যখন আমার কাজ কারখানা, আমার সম্পত্তি, আমার বৈশিষ্ট্য, আমার দেশকে রক্ষা করার সময়, যখন ভোট দেবার সময়, তখন তুমি বাথরুমে চলে যাচ্ছ। আরে ভোট দিতে গেলে কলেজা লাগে। দেশ গঠন করার জন্যে, দেশকে রক্ষা করার জন্যে বিজেপি সরকারের নিয়ে আসা বিলগুলো যাতে আইনে পরিণত না হতে হয়, তার জন্য নিজেদের একটা ক্রেডেন্সিয়াল লাগে, নিজেদের একটা যোগ্যতা লাগে। আমার রাজ্যে আমি কি কাজ করেছি তৃণমূলকে সেটা দেখাতে হয়। যে বাচ্চাদের মিড ডে মিলে চাল চুরি করে খায়, সে দিল্লিতে গিয়ে কি কাজ করবে? যার নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গের জেলখানাগুলোতে 196 জন মহিলা যারা জেল খাটছে, তারা জেলের ভিতরে পোয়াতি হয়ে যাচ্ছে, এরা বলবে যে আমরা গোটা দেশের হয়ে কথা বলবো? এরা বলবে? 8000 স্কুলের গেটে তালা লাগিয়ে দিয়ে 22,000 মদের দোকান খুলে দিয়েছে, এই তৃণমূল বলবে যে আমি দেশকে রক্ষা করব? তুমি বিজেপির সাথে লড়ে যাবে? আরে লোককে কেউ যদি জিজ্ঞেস করছে না যে তুমি কিসে চাকরি করো গো, তো বলছে আমি স্কুলে মাস্টারি করি। পরের প্রশ্নটা আর কাউকে করতে হচ্ছে না, বলছে আমি বামেদের সময় চাকরি পেয়েছি, আমার দিকে ওইভাবে তাকাবে না। মজুমদারের বউ বলছে আমারও সার্টিফিকেট আছে, আমি বামেদের সময় চাকরি পেয়েছি, তাও বলছে। এই তৃণমূল পারবে? 3 লক্ষ ঠিকা শ্রমিক নিয়োগ করেছে। কত বেতন দেয় গো? 5,000, 10,000, 12,000, 15,000। সংসার চলে? চলবে সংসার? ওষুধের দাম চচ্চড় করে বেড়েছে, চাল তো বেচাল হয়ে গেছে, নাই আর চালের দাম সেই জায়গায়। আলু, পেঁয়াজ, তেল, রেশন দোকানগুলো বলছে ওটা শুধু টিপ ছাপ দেওয়ার জন্য, লিঙ্ক করার জন্য, রেশন দোকানের আর কোনো কাজে নাই। গরিব মানুষের পাড়ায় গেলে যদি রেশনের জন্য কোনো লড়াই আন্দোলনের কথা বলছি, তখন বলছে রেশনেই নাই আর তুমি আবার লড়াই আন্দোলন করতে চলে এসছো। প্রতিটা দিন সরকারি জায়গাগুলোকে এরকম করে নষ্ট করছে ওরা। স্কুল বাঁচানোর লড়াই, স্কুলে যোগ্য টিচারদেরকে ফেরানোর লড়াই, স্কুলে পড়াশোনাই হয় না বলছে। এখানেও নিশ্চিত অনেক টিচাররা উপস্থিত আছে, মঞ্চেও টিচার উপস্থিত আছে। একটা টিচার কি পড়াবে তার দিকে ঠিক ঠিকানা নেই, দুনিয়ার কাজ দিয়ে দিচ্ছে। আঁকো, ঝোঁকো, কবিতা বলো, নইলে নিজে ম্যারাথনে দৌড়াও, কিন্তু পড়ানোর কাজটা বাদ থাকবে। সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি একটা অনীহা অনাস্থা তৈরি করে দেবার কাজ করলো তো তৃণমূল কংগ্রেস পার্টিটা, করলো তো, করে দেখালো তো। চোর, জোচ্চোর, দোকান কাটা, নির্লজ্জ বেহায়াদের পার্টি। গায়ে গাছ পড়লে বলে ছায়া বাড়ছে, অন্য আর কিচ্ছু নেই এদের। নইলে বলুন
চাকরি 26,000-এ চলে গেল, গোটা দুনিয়ার লোককে গাল দিয়ে মরে গেল, শুভেন্দুকে একা গাল দিচ্ছে না যে ও বেটাও পয়সা খেয়েছিল তাই এদের চাকরি গেল, বলছে না। এদের বিরুদ্ধে লড়বে বিজেপি, এদের বিরুদ্ধে বন্ধক দিয়ে ঋণ নেই, ধার নেই, দেখেছেন তো? বন্ধক দিয়ে গায়ে আছে তো, মর্গেজ রেখে ধার নেই। যখন খুব বিপদে পড়ে যায় তখন ঘরের দলিল, বইয়ের গয়না, এক টুকরো জমি বন্ধক দিয়ে আর ধার নাই, বলে এই যাত্রায় বাঁচাও, পরে তোমাকে শোধ করে দিয়ে আমার মর্গেজটা আমি ছাড়িয়ে নেব। কে জানে মমতা শুভেন্দুকে মর্গেজ দিয়েছে কিনা মোদির কাছে ওর ভাইপোকে বাঁচানোর জন্যে। पूछिए सवाल, पूछिए। तृणमूल का नेता कर्मी जो लोग हैं, जो लोग हम लोगों का कर्मी नेता लोगों के नाम पर उसका माथे पर इतना सारा केस दिए हैं, घर से निकाले हैं, उन लोगों के सामने से पैसा लिया है, उसका जमीन से उसको निकाले हैं। पूछिए उन लोगों से कि की हलो 100 दिनेर काजेर टाकाटा। আর এরা যদি 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, তাহলে বিজেপি সরকারটা 100 দিনের কাজটা কেন পশ্চিমবঙ্গে বন্ধ করে দিল? কেন 63 লক্ষ জব কার্ড আমাদের বাতিল হয়ে গেল? কেন গোটা পশ্চিমবঙ্গে ফিরে 100 দিনের কাজ চালু হচ্ছে না? কেন হচ্ছে না? কোনো কথা নেই। না তো নেতাদের পার্টি অফিসে কথা আছে, না তো খবরের কাগজে, না তো টিভির চ্যানেলে। টিভির চ্যানেলে যদি ওইটা কথা হয় তাহলে শোভন বৈশাখীর রং মিলান্তি জামা কাপড়ের খবর বিক্রি হবে না। খবরের কাগজে, টিভির চ্যানেলে যদি 100 দিনের কাজের টাকা কারা খেলো, কারা আটকালো, কারা ভুয়ো জব কার্ড করলো, আর সেই অজুহাতে কাদের জব কার্ড বাতিল করে দিল, দম যদি থাকে মিডিয়া চ্যানেলগুলো আর হাউসগুলো কোন সপ্তাহের একটা দিন শুধুমাত্র পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের হাল, হকিকত, ইতিহাস আর ভবিষ্যৎ নিয়ে এরা একটা টিভি শো করে দেখাক, এদের টিভি চ্যানেলগুলো মানুষ বন্ধ করে দেবে এদেরকে যদি সত্যি কথা বলতে হয়। কোথায় যাবে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা? কোথায় যাবে? पूछिए सवाल इन लोगों से, ये भाजपा वालों से, যে কেন রেশন দোকানে আমাদের খাবার উপরে যে টাকাগুলো বরাদ্দ ছিল একটার পর একটা বাজেট পেশ করে কেন তোমরা টাকাগুলো তুলে নিলে? জান জিজ্ঞেস করুন যে কেন আমাদের স্বাস্থ্য শিক্ষাতে যে টাকার বরাদ্দগুলো ছিল সেই টাকার বরাদ্দ প্রতিদিন কেন কমে যাচ্ছে? কোনো জবাব নেই। দেশের সরকার, বিজেপির পার্টিটা প্রতিটা দিন জলের দরে দেশের সম্পত্তি বেচে দিচ্ছে, নইলে অন্যের ঘাড়ে, অন্যের হাতে চাপিয়ে দিচ্ছে। রেল স্টেশনগুলো দেখেছেন কত ঝাঁ চকচকে? রেল স্টেশনগুলো দেখছেন কত সাজানো গুজানো করছে? কিন্তু রেলে প্রতিদিন কর্মী সংকোচন হচ্ছে, যারা চাকরি করবে তাদের নিয়োগ হচ্ছে না। তার মানে রেলের পয়সা আছে তবে বলে তো রেলগুলোকে, স্টেশনগুলোকে, প্ল্যাটফর্মগুলোকে এত ঝাঁ চকচকে করছে, কিন্তু সেই টাকাতে নতুন করে কোনো চাকরি দিচ্ছে না। কেন এলআইসিটা বেচে দিল লাস্ট বাজেটে? কেন বিএসএনএল আর কোনো নাম গন্ধ নেই? কেন গোটা পূর্ব মেদিনীপুরে এই যে গভীর সমুদ্র বন্দর, এই যে হলদিয়া ডক, সেখানে কেন সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপির পার্টি যারা আজকে দেশের সরকারটা পরিচালনা করছে, কেন অন্য দেশের সাথে বাণিজ্যের সম্পর্ক ভালো করার জন্য এই নদী বন্দরগুলোকে, এই সমুদ্র বন্দরগুলোকে ফিরে ভালো করে চালাবে না? আসল কথায় কোনো কথা নেই। প্রতিদিন এই পশ্চিমবঙ্গের বুকে ভুল এজেন্ডা। কে গরুর মাংস খাচ্ছে, কে ছাগলের মাংস খাচ্ছে, কে মন্দিরে যাচ্ছে, কে মসজিদে যাচ্ছে, কে লুঙ্গি পরছে, কে ধুতি পরছে, কে কোন ভাষায় কথা বলছে। শিলিগুড়ি থেকে ঝাড়গ্রাম প্রত্যেকটা দিন হিন্দি ভাষায় কথা বলছে, মারো একে। এ লুঙ্গি পরে আছে, মারো একে। এ টিকা পরে আছে, মারো একে। একে বের করে দাও। প্রত্যেকটা দিন পশ্চিমবঙ্গের বুকে কবে দেখেছেন পশ্চিমবঙ্গের বুকে এই লড়াই? পশ্চিমবঙ্গের বুকে তো লড়াই ছিল ট্রামের ভাড়া বৃদ্ধি পেয়েছে, কমাতে হবে। পশ্চিমবঙ্গের বুকে তো লড়াই ছিল ক্ষেত মজুরের মজুরি বৃদ্ধি করতে হবে, তার লড়াই। পশ্চিমবঙ্গে তো লড়াই ছিল কোন মজুরদার নিজের গোডাউনে কালোবাজারি করে ফসল জোর করে জোর চুরি করে এখানে ভরে রেখে দিয়েছে, সেটা বের করে দেবার লড়াই।
ওই পশ্চিমবঙ্গেতে এই লড়াই কোনোদিন ছিল না। আজ মুর্শিদাবাদে 4 ঘন্টা পুলিশ ফোন করছে পুলিশকে যে আসুন, মেরে ফেললো, কোনো পুলিশ নাই। তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভাতে কোনো আলোচনা নেই। দেশে কাশ্মীরের পেহেলগামে 26 জনকে খুন করে দিল সন্ত্রাসবাদীরা। কি বলেছিল বিজেপির পার্টিটা? কি বলেছিল বিজেপির পার্টিটা? তো বলেছিল যে 370 নম্বর ধারা যদি বাতিল হয়ে যায় আর যদি ডিমনিটাইজেশন হয়, নোটবন্দি হয়ে যায়, তাহলে সন্ত্রাসবাদের টুটি টিপে দেবো। তাহলে 26 জনকে নিজের প্রাণ কেন দিতে হলো জিজ্ঞেস করবে না দেশের মানুষ? আর এটা জিজ্ঞেস করতে গেলেই বলছে তোমরা দেশদ্রোহী। মোদী সরকার যখন গোটা রাজ্যের দেশের সব পলিটিক্যাল পার্টিগুলোকে একসঙ্গে মিটিংয়ে ডাকলো, কোনো পার্টি বললো যে মিটিংয়ে যাব না? গোটা দুনিয়ার দরবারে ভারতবর্ষের এমপিদেরকে পাঠালো যে আমরা কি করেছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কি হয়েছে কি না হয়েছে, কাশ্মীরে কি হলো সেটা বলতে যাবার জন্য পাঠিয়েছিল। কেউ কি মানা করেছিল? করেনি তো। তারা সেখানে মিটিংয়ে গিয়ে কি কি বলে এলো সেগুলোও তো আমাদেরকে জানতে হবে। লাল ঝান্ডার এমপি সেও তো গেল, সেও তো ওখানে বলে এলো। সে যখন ফিরে এলো, এয়ারপোর্টে নামলো, ব্রিটাস কি বললো? বললো দেশের সরকার চেয়েছিল যে এই সময় গোটা দেশ এক থাকুক, গোটা দেশ এক পায়ে এগিয়ে দাঁড়িয়েছিল যে এখন না তো কেউ হিন্দু, না তো কেউ মুসলমান, না তো কেউ তৃণমূল, না তো কেউ বিজেপি, না তো কেউ কংগ্রেস, না তো কেউ লাল ঝান্ডা। এখন আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। সেনাদের তাদের বুকের বল বাড়াতে হবে। এর বাইরে তো কিছু বলেনি। আর কি বললো? बोलो देश का सरकार जो चाहा वो जब हम लोगों ने किया है तो हम लोग जो चाह रहे हैं वो भी देश के सरकार को करना चाहिए। কি চাইলো? কি চাইছিল বামপন্থী আন্দোলনের এমএলএরা এমপিরা? বললো কেন সন্ত্রাসবাদে 26 জন মরল? কোথা থেকে সন্ত্রাসবাদ এলো? পুলওয়ামাতে 370 কিলো আরডিএক্স কোথা থেকে এসেছিল? কেন সেনাদেরকে এয়ারলিফট করানো গেল না? কেন সেখানকার গভর্নর সে যখন বিরোধিতা করলো, পরে সে যখন চলে গেল নিজের পদ থেকে, সেও যখন বলেছিল যে না এটাতে আমাদেরও মত ছিল না, আমরাও চেয়েছিলাম যে এখানে সেনাদেরকে নিরাপত্তা দেওয়া হোক, সেই প্রশ্নে কি হলো? তাহলে পুলওয়ামা আর এদিকে পেহেলগাম এই সমস্ত বিষয়ে সংসদের ভেতরে একটা আলাদা করে অধিবেশন করে আর সেখানে চর্চা হোক। ভুল বলেছে, ভুল বলেছে। আমাদের সুরক্ষা আমাদেরকে দেখতে হবে না? আরে ভারতের সেনা হিটলার পর্যন্ত বলেছিল যে এরকম যদি 2টো গোর্খা রেজিমেন্ট আমি পেতাম তো গোটা দুনিয়াকে আমি দখল করে দেখিয়ে দিতাম। সেই সেনা আমাদের ভারতীয় সেনাতে আছে। সেই সেনা এত দুর্বল হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা দিন ভারতীয় সেনাকেও তো দুর্বল করার চেষ্টা করছে দেশের সরকার। 4 বছরের অগ্নিবীরের প্রজেক্ট, 4 বছর একটা ছেলে মেয়ে কাজ করবে আর 4 বছর পরে তাকে রিটায়ারমেন্ট দিয়ে দেবে। সিভিক যেমন ভলেন্টিয়ার সিভিক, পুলিশের সিভিক, সমস্ত ঠিকা শ্রমিক, সেরকম সেনাতেও 4 বছরের অগ্নিবীর। আসবে না ফিরে প্রশ্নগুলো যে আমার দেশের নিরাপত্তার জন্য আপনার কি ভূমিকা? শুধুমাত্র যুদ্ধ করে জিতবে নাকি দেশ? বাইরের দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক ঠিক থাকতে হবে না? আর্থিক সম্পর্ক, কোন নদী কোন দেশে যাচ্ছে, কোন পাহাড়ের সঙ্গে আমাদের কোথায় ভাগ, সেসব ক্ষেত্রে কথা থাকতে হবে না? বলছি এসব প্রশ্ন করা যাবে না। পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মানুষরা কি গরু ছাগল ভেড়া নাকি যে গলাতে একটা পাগা দিয়ে আর গোটা মাঠে ছেড়ে দিবে আর সারাদিন চড়ে বেড়াবে আর সন্ধ্যাবেলা দড়িটা নিয়ে এসে আর গোয়াল ঘরে বেঁধে দেবে আর ঘরে যে চারাটা দেওয়া থাকবে সেটা চেবাতে চেবাতে রাতের বেলা জাবর কাটবে আর প্রতিদিন আবার হাল নিয়ে বেরিয়ে যাবে? আরে মেধা আছে বলেই তো সুকুমার সেনগুপ্তরা, মেধা আছে বলেই তো মাতঙ্গিনী হাজরারা, মেধা ছিল বলেই তো ক্ষুদিরাম বসুরা, মেধা ছিল বলেই তো বিদ্যাসাগররা এই দেশ গঠন করার জন্য, দেশ থেকে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য কেউ নিজের লেখাপড়ার দ্বারা গোটা ভারতবর্ষকে শেখাতে চেয়েছিল আর কেউ গুলিটা নিজের বুকে খেয়েছিল। আমরা তো তাদের উত্তরসূরি। প্রশ্ন করব না আমরা? একটা মানুষ যখন মরে যায় তখন সে আর প্রশ্নও করে না, পাশ ফিরেও শোয়ে না, তার কোনো শরীরে আর কোনো অনুভূতিও থাকে না।
আর যে মানুষ বেঁচে থাকতেও প্রশ্ন করে না, তার শরীরে কোনো মায়া মমতা থাকে না, দুঃখ থাকে না, প্রশ্ন করতে পারে না, অনুভূতি থাকে না, তাহলে সেই মানুষ বেঁচে থাকা আর মরে থাকা দুটোই তো সমান। তাহলে দেশের তৃণমূল বিজেপি কি চাইছে? যে এই প্রজন্ম যারা ইয়াং জেনারেশন তারা বিনা প্রশ্ন করে থাক, আর প্রশ্ন করলেই বলবে যে তুমি পাকিস্তানি, প্রশ্ন করলেই তুমি বলবে যে তোমরা দেশদ্রোহী, প্রশ্ন করলেই তুমি বলবে যে এখন সেনারা বর্ডারে ওখানে যুদ্ধ করছে আর তোমাদের এইসব প্রশ্ন করছে। আরে अगर इतना ही तुमको मालूम है तो LIC को क्यों बेच दिया भाई? माइनस ग्लेशियर में टेम्परेचर में जो सेना वहाँ पर काम करता है और पाए জুতোর জন্য তো LIC পয়সা দেয়, সেই LICটা কোন বাপের কথাতে বেচে দিলে? তাহলেও তো সেনাদের জন্য কাজ হচ্ছিল। কই সেসব বিষয় তো তোমাদের কোনো কথা নেই। লড়াইয়ের মাটি আমাদের, বহু লড়াই সংগ্রামের পর পশ্চিমবঙ্গ আজ এই জায়গায় দাঁড়িয়েছে। একটা সময় ছিল বীরভূমের ধীরেন লেট থেকে শুরু করে ঝাড়গ্রামের সীতামণি সোরেন, কেউ কান ধরে উঠবোস করেছিল যে আমি আর বামপন্থী রাজনীতি করব না। আর সীতামণি সোরেনকে নিজের ছেলের লাশ সালকু সোরেনকে 3 দিন দেখতে হয়েছিল, পোকাতে কামড়ে খেয়ে মরেছে। বারাতলার মহিলা নেত্রীকে দেখতে হয়েছিল ধর্ষণের পর গাছে ঝুলছে। নন্দীগ্রামে দেখতে হয়েছিল বামপন্থী রাজনীতি আন্দোলন করে বলে তাকে জ্বলন্ত ইট ভাটায় ফেলে দিয়েছিল, দেখতে হয়েছে। পশ্চিমবঙ্গে সেই অবস্থার পরিবর্তনের পর আপনার হাতে কাজ আছে। আপনার দোকানে জিনিসপত্রের দাম কমলো, সৎপথে রোজগারের জায়গা আছে, আপনি কোনো সমস্যায় পড়লে পুলিশ আপনার পাশে এসে দাঁড়াচ্ছে, BLROর অফিস তারা বিনা ঘুষে কাজ করছে, SSC কমিশনটা বিনা ঘুষে কাজ করছে, সরকারি স্কুলগুলোতে কাজ হচ্ছে, সরকারি হেলথ সেন্টারগুলোতে ICDS সেন্টারগুলোতে কাজ হচ্ছে। তাহলে কিসের জন্য পশ্চিমবঙ্গে আমি ভোট দেব? আমার ট্যাক্সের টাকায় পশ্চিমবঙ্গের মাটিতে, দেশের মাটিতে তারা সরকার চালাবে, অথচ আমাদের উপরে বুলডোজার চালিয়ে দেবে। আজকে নতুন করে প্রশ্নগুলো তো উঠে আসছে, আর সেই প্রশ্নগুলোকে নিয়েই সমাবেশের মঞ্চ থেকে সম্মেলনের মঞ্চে আমরা কথা বলতে চাইছি। নিয়ত এক है, চাকরি না দেবার, উদ্দেশ্য এক, সরকারি শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেবার, লক্ষ্য এক, ভারতবর্ষের সরকার, দেশের সরকার, এ রাজ্যের সরকার প্রতিটা দিন গরিব মানুষের কাছ থেকে আস্তে আস্তে নিজের হাতটা তুলে নিচ্ছে। মানুষ আজকে দিশেহারা, কি খাবো, কি পরবো, কোথায় গতর খাটাবো, কে আমার শ্রমের দাম দেবে, কে আমার ভবিষ্যতে নিরাপত্তা দেবে, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বেঁচে থাকবে নাকি মরে যাবে? তাহলে যখন এই ব্যতিব্যস্ত অবস্থা, অস্থির পরিস্থিতি, তখন আমাদেরকে মন্দির দেখিয়ে দিচ্ছে, তখন আমাদেরকে মসজিদ দেখিয়ে দিচ্ছে। রাজ্যের এবং দেশের যুব সম্প্রদায়কে ঠিক করতে হবে, আমাদেরকে ঠিক করতে হবে। এই প্রজন্মের, এই ভবিষ্যৎ প্রজন্মের 15 থেকে 40 বছর বয়স যাদের, আমাদেরকে ঠিক করতে হবে আমরা কি করব। ওই বন্যায় ভেসে যাব নাকি স্রোতের প্রতিকূলে দাঁড়ানোর জন্য নিজের পায়ের নিচের জমি শক্ত করে গলা শিরা ফুলিয়ে নিজেদের কাজটা নিজেরা ঠিক করে যাব। তার দাবিতেই তো আমাদের গোটা রাজ্য জুড়ে সম্মেলনগুলো চলছে। আর যখন পূর্ব মেদিনীপুরে আপনাদের এখানে এসে আমরা বক্তৃতা করছি, কলকাতাতে আমাদের কমরেডরা ফুটবল খেলা করাচ্ছে সম্প্রীতির জন্য, পূর্ব বর্ধমানে তখন সেখানে কনভেনশন হচ্ছে, আলিপুরদুয়ারে তখন কনভেনশন হচ্ছে, আগামীকাল কোচবিহারে, ঝাড়গ্রামে DYFI নিজেদের ইতিহাসের ফিরে চর্চা করছে। সকাল থেকে এখন পর্যন্ত DYFIর কমরেডরা কোন হসপিটালে কোন রোগী ব্লাড পায়নি তার ব্যবস্থা করছে। সপ্তাহে 4টা দিন DYFIর এমন যায় যে পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে পড়ে আছে, RPFরা পেটাচ্ছে, ভাষা বাংলাদেশি, ভাত লুঙ্গি এইসব দেখে তাদেরকে পেটাচ্ছে, মরে যাচ্ছে, কাজ করতে গিয়ে তারা মরে যাচ্ছে, তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করতে হচ্ছে। তারপরেও যখন কলকাতার রাস্তায়, উত্তর কন্যার রাস্তায়, পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের অভিযানে যখন আমরা রাস্তায় দাঁড়াই, তখন এই পুলিশ আর সিভিক ভলেন্টিয়াররা বীরপুঙ্গব হয়ে আমাদের উপরে লাঠি উঁচিয়ে আসে। আর যতক্ষণ না আমাদেরকে পিটিয়ে ওরা ঠান্ডা করতে পারে, আর যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে লকআপে ভরে দিতে পারে, ওদের উপর থেকে অর্ডার আসে না যে এবারে লাঠি চার্জটা বন্ধ করো।
মইদুলকে হারিয়েছি শুধুমাত্র লাঠি চার্জে মরেছে বলে। কিন্তু এরা কোথায় জব্দ জানেন তো? যখন অনুব্রত এদেরকে মা বোন তুলে খিস্তি দেয় তখন এরা জব্দ হয়ে যায়, তখন এদের লাঠি হচ্ছে না। আমাদের এক নেতা বলছিল যে পুলিশকে তোমরা এত গাল দাও। আমরা বললাম যে আমরা তো তাও ভদ্র গাল দিই, অনুব্রতর খিস্তি যদি দিয়ে মাফিনামা লিখে দেয় এরা তো টেবিলের তলায় কেন, আর কোথাও লুকানোরও জায়গা পাবে না। আমাদেরকে তো একজন বলছিল যে পুলিশ নাকি এখন বাড়ি গিয়ে রাতে খাবার খায় না, শুধু জল খেয়ে ঘুমিয়ে যায়। বলছে সারা দিন ভর এত খিস্তি খেয়েছি না, ওতেই পেট ভরে গেছে। কে দিচ্ছে অর্ডার এদেরকে? আচ্ছা, এদের চামড়াটা কি গন্ডারের থেকেও মোটা হয়ে গেছে বলুন তো? আমাদেরকে যদি রাস্তায় হাঁটতে যেতে কেউ যদি ঠেলে দেয় তো তার কলার আমি ধরে নেব। আর আমার মা বউকে গাল দিল, এরা কেমন চুপচাপ বসে আছে। এদের হিম্মত হলো না অনুব্রতর গলায় গামছা দিয়ে হিড় হিড় করে টেনে নিয়ে লকআপে ভরে দেবার। এদেরকে কেউ ভরসা করতে পারবে? এদের যত জুলুমবাজি কার উপরে? বাইকওয়ালাদের উপরে। এদের যত জুলুমবাজি কাদের উপরে? টোটো চালকদের উপরে। এদের যত জুলুমবাজি কাদের উপরে? দীঘাতে যারা ঘুরতে আসবে তাদের উপরে। এদের যত জুলুমবাজি তাদের উপরে। কাদের উপরে? যারা ট্রাক চালাবে, পিকআপ ভ্যান চালাবে তাদের উপরে। পায়ে জুতো পরেছো কিনা, কোমরে বেল্ট পরেছো কিনা, ভেতরে জাঙ্গিয়া পরেছো কিনা সব চেক করবে। আর সব চেকের পরে বলবে যে তোমার মানি ব্যাগে গান্ধীজি আছে কিনা আগে দেখাও, তারপরেও যদি কিছু বলবে তো নীল সাদা না নীলগুলো পরে থাকা মানে সিভিকগুলো বলবে আপনি একবার স্যারের সঙ্গে দেখা করে নাও। স্যারকে না গাছের তলায় বসে ফেসবুক করছে, ফেসবুক করে বেড়াচ্ছে। আর নীলগুলো যেগুলো দাঁড়িয়ে থাকে আমাদেরই ঘরের ছেলেপুলেরা, আমাদেরই সব ভাই বন্ধুরা। এরা তো নিজেদেরকে মনে করে যে আমি আইএস এর বেটা, আমাকে আর কে কি করতে পারবে। আর ও জানেই না যে ওর নিয়োগেরই কোনো কাগজ নাই। আছে কাগজ? আজকে এই সমাবেশের পর সন্ধ্যাবেলায় যদি পাড়ায় কোনো সিভিককে জিজ্ঞেস করেন যদি ভালো সম্পর্ক আছে তোকে 2 কাপ চা খাওয়ান আর একটা সিঙ্গাড়া খাইয়ে দিন। খাইয়ে আর বলুন যে ভাই কি কি পড়ে সিভিকের পরীক্ষা দিয়েছিলি বল তো, আগের বছর আমিও সিভিকে হব, তার জন্য পড়বো আর পরীক্ষা দেব। যদি না চাটা ফেলে আর আদা সিঙ্গাড়া খেয়ে উঠে চলে যায় দেখে নেবেন। না পরীক্ষা আছে, না ইন্টারভিউ আছে, না কি আছে, শুধু নেতাদের সুপারিশ আছে। কত বেতন? 9,000 টাকা বেতন। কি করে? যখন বামপন্থীরা আন্দোলন করবে তখন লাঠি নিয়ে উঁচিয়ে যাবে। আর কি করবে? ট্রাকওয়ালাদের উপরে জুলুমবাজি করবে। আর কি করবে? যারা রাস্তায় গাড়ি নিয়ে চলছে তাদের জিনা হারাম করে রেখে দিয়েছে এই সিভিক ভলেন্টিয়ার। আর এদের না তো রিক্রুটমেন্ট পলিসি আছে, না তো বেতন আছে, না তো এরা রিটায়ারমেন্ট করে গেলে এদের পেনশন আছে। আমরা এদেরকে বলে দিতে চাইছি, শোনেন, এসপি হোক আর মমতা হোক, বেশি কাঁঠাল পাতা খাওয়াচ্ছে বলে তোমাকে পীড়িত করে না, ফেসে গেলে তোমাকেই বলির পাঠা করে দেবে। আনিস খান আর আরজি করটা মনে রেখো, মনে রেখো। লড়াইয়ের আন্দোলনের রাস্তাতে এই গায়ে গঞ্জে যারা একদিন তৃণমূল হয়ে মানুষকে পিটিয়েছে, ধরেছে, কেস করেছে, মার দিয়েছে, থানা যদি এদের মাথার উপরে ছাতা না ধরতো এরা পারতো করতে? এরা যদি সরকারি অফিসারদের কর্মীদের সাহায্য না পেত এরা 100 দিনের কাজের টাকা দুর্নীতি করতে পারতো? পঞ্চায়েতের অফিসে, সমিতির অফিসে যদি সরকারি যারা স্টাফরা আছে এদেরকে যদি হেল্প না করতো এরা আবাস যোজনার ঘর লুটে নিতে পারতো? বিএলআরওর অফিসের লোকজনরা যারা সরকারি কাজ করে, স্টাফরা আছে, তারা যদি তৃণমূলের এই সমস্ত দালালগুলোকে যদি হেল্প না করতো, কারো দম ছিল আমাদের জমিগুলোকে পাট্টার রেকর্ড হওয়া সত্ত্বেও অন্যের নামে করিয়ে দেবার? ছিল না। সরকারে থাকা লোকজনের আজকে 3টে কাজ। 1, চুরির সঙ্গে সাথ দাও, চুরিকে দেখে চুপ থাকো, আর নইলে চুরি করো, এর বাইরে আর কোনো কাজ নেই। আমরাও আপনাদেরকেও বলছি, সরকারি অফিস আদালতে যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করছে তারা যখন এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাইছে এদেরকে বলছে ঘেউ ঘেউ করো না, এদেরকে ট্রান্সফার করে দিচ্ছে। আমরা আপনাদেরকে বলছি, আপনি আপনার জন্য কাজ করছেন না,
আপনি চাকরি পেয়েছেন এই দেশের জন্য, এই রাজ্যের জন্য। আর আপনার টেবিলে, আপনার অফিসে, আপনার কাউন্টারে আপনার লড়তে গিয়ে যদি কোথাও অসুবিধা হয়, ডিওয়াইএফআই কথা দিচ্ছে লড়ে যান। বাইরে, অফিসের বাইরে যারা আপনাদের নিরাপত্তাতে দাঁড়িয়ে থাকবে তারা ডিওয়াইএফআই। আর যদি মানুষের বিরুদ্ধে কাজ করেন তাহলে কিন্তু পাবলিক পিটিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে, জগন্নাথ ধামও দেখতে দিবে না। সেদিনের জন্যও ব্যবস্থা এবং নিজেদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। শেষ কথা মানুষ বলে, আর মানুষের শেষ কথা বলার জন্যে আমরা যারা একসঙ্গে আজকে কাজ করছি, সেই কাজের মধ্যে থেকেই আমরা আপনাদের কাছে আবেদন এবং দাবি করতে এসেছি। খুব কঠিন লড়াইয়ে নেমেছি আমরা, যে লড়াইয়ে মানুষকে পাশে পেয়ে যে কাজগুলোকে সামনে রেখে আমরা সমাজতন্ত্রের লক্ষ্যে এগোতে চাইছি, সবার জন্য কাজ, শিক্ষার দাবিতে এগোতে চাইছি, আমাদের দেশের ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য এগোতে চাইছি, গরিব, প্রান্তিক, মেহনতি, খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য তাদের রুটি রুজিকে নিরাপত্তা সুরক্ষিত করার জন্য আমরা লড়াই করছি। আমাদের গোটা রাজ্যের, গোটা দেশের মহিলাদের, মেয়েদের নিরাপত্তা, তাদের জীবন, তাদের মান সম্মানের নিরাপত্তার জন্য লড়াই করছি। এই লড়াই ডিওয়াইএফআইকে আপনাদেরকে সাহসিকতার সাথে পাশে এসে দাঁড়িয়ে হাত ধরতেই হবে। তাই রাস্তাতেই শেষ দেখা হবে, আর রাস্তাতেই শেষ ডিসিশন হবে। তাই যারা আজকের সমাবেশে এসেছেন, 12 তারিখে ফিরে আপনারা আরও একটি সমাবেশে যুক্ত হবেন, সেটা শ্রমিক সংগঠনের দাবিতে, শ্রমিক সংগঠনের সম্মেলনকে সামনে রেখে। গোটা পূর্ব মেদিনীপুর জেলা নতুন করে নিজেদের কোমর বাঁধছে, প্রস্তুতি নিচ্ছে। সবথেকে বড় ভয়ঙ্কর আক্রমণের মুখেও দাঁড়িয়ে আছে পূর্ব মেদিনীপুর জেলা। তাই পূর্ব মেদিনীপুর জেলাতে প্রান্তিক, গরিব, খেটে খাওয়া মেহনতি শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, ছাত্র যুবদের জন্য যে লড়াইটা শুরু হয়েছে আজ থেকে প্রায় 20 বছর আগে, আর তার আগে, স্বাধীনতার আগে, সেই লড়াইয়ে আপনাদেরকে রাস্তায় থাকার আহ্বান জানিয়েই আমরা আপনাদের কাছে আবেদন এবং প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।